কিরে কানাই, খুব তো মহাজনের চামচাগিরি করিস। আজ বল যে ওই বালা তুই আমাদের এনে দিবি কিনা, নইলে আজ তোকে এই বনেই শেষ করে দেব। যদি তোর জানের মায়া থাকে তো তাহলে স্বীকার কর যে বালা দুটো আমাদেরকে এনে দিবি। ওরে বাপরে, রতনদা, আমায় মেরো না। আমার কচি বউ বাচ্চা বাড়িতে আছে। অনন্তপুর গ্রাম। গ্রামের মানুষের জীবন কাটে লাঙল আর কোদালের সাথে যুদ্ধ করে। কিন্তু এ বছর নিয়তি যেন তাদের সাথে নিষ্ঠুর খেলায় মেতেছে। মাঠের এক কোণে বসে দুই যুবক, রতন আর রাকেশ, গভীর দুশ্চিন্তায় মগ্ন। বুঝলে দাদা, এবছর মনে হয় আমাদের ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। মাঘের এই কুয়াশা তো ছাড়ছেই না, তার উপর রোদ ওঠার নাম নেই। কি যে করব বুঝতে পারছি না। আরে কিছু তো একটা উপায় বের করতেই হবে। গত বছর একবার প্রচণ্ড বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে। এবার যদি এই কুয়াশায় সব যায় তাহলে আমরা তো সপরিবারে না খেয়ে মারা যাব রে রাকেশ। তার উপর আবার মহাজনের টাকাগুলোও আমরা কেউ শোধ দিতে পারিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে আর কতদিন চলা যায়। চিন্তা করো না রাকেশ, আমি সবার হয়ে মহাজনের কাছে বলবো। মহাজন তো এমনিতেই খুব রুক্ষ মেজাজের মানুষ, তবু একবার চেষ্টা তো করতে হবে। দেখি যদি একটু সময় দেয়। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কিরে কানাই, টাকার অঙ্কটা তো কম মনে হচ্ছে কেন? গ্রামের সব মানুষ কি টাকা দিয়েছে? আর বলবেন না বড়বাবু, আমি তো সবার দুয়ারে গিয়েছিলাম, কিন্তু চাষিদের এক কথা, ফসলে রোগ ধরেছে, কুয়াশায় ফসল নষ্ট হচ্ছে, কেউ এক পয়সাও দেয়নি আজ। রাকেশ রামও এদের আবার কি হলো? এরা টাকা দেবে না কেন? আমি কি এদের কাছে সেচের টাকা বেশি করে চেয়েছি? ভিখারির বাচ্চারা আমাকে ফাঁকি দিতে চায়। তা তো জানি না বাবু, তবে আমি একটা মোক্ষম উপায় জানি মহাজন। সেই বুদ্ধি করলে টাকা সুর সুর করে আপনার ঘরে চলে আসবে। আপনি যদি অনুমতি দেন তবে বলতে পারি। কি উপায় বল দেখি কানাই। মহাজন, আপনি আপনার সেচের পানি বন্ধ করে দেন। এমনিতেই জল ছাড়া ফসল মরবে, তখন যান বাঁচাতে ওরা টাকার বস্তা নিয়ে আপনার পায়ে এসে পড়বে। বাহ কানাই বাহ, জবর কথা বলেছিস। ঠিক আছে, এখনই ব্যবস্থা কর। সেচ খালের মুখ বন্ধ করে দে। ওদের জব্দ করার এটাই আসল রাস্তা। রতন দাদা, রতন দাদা, তুমি এখানেই আছো? ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রামু, এত হাঁপাচ্ছিস কেন? কিসের সর্বনাশ? মহাজন আর ওই বেয়াদব কার্তিক দুজনে মিলে আমাদের সেচের পানি বন্ধ করে দিয়েছে। আমাদের খাল এখন শুকনো খা খা করছে। রতনদা, আমি বলেছিলাম না এই মহাজন কিছু একটা করবে। এখন কি উপায়? সেচের পানি বন্ধ করে দিলে জমির ফসলগুলো তো মাঠেই শুকিয়ে মরে যাবে। ঘাবড়ে যেও না, অন্যায় তো মেনে নেওয়া যায় না। আমি আর রামু দুজনেই যাচ্ছি। এই কার্তিক, বাঁধটা আরো শক্ত করে দে। এই ভিখারির বাচ্চারা কেউ আমার টাকা দেয়নি। কি ভেবেছে আমি দান ছত্র খুলেছি? ঠিক আছে মালিক, আপনি যেমনটা বলবেন তাই হবে। এবার তোরা মর তৃষ্ণায়। এ কি করছেন বড়বাবু? সেচের পানি বন্ধ করলে ফসল তো নষ্ট হবেই, আমরাও মরব। এমনিতেই কুয়াশায় অর্ধেক শেষ। দয়া করুন বাবু, দয়া করুন। এই চুপ কর, একদম চুপ। এত বড় সাহস তোর, ভিখারির বাচ্চা! বিনা টাকায় সেচের ব্যবস্থা হবে না।
সেচের পানি কি তোর বাপের ঘর থেকে আসে? বাবু, আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি। পানি না পেলে সব ধান পুড়ে যাবে। যা তাহলে, সবার পক্ষ থেকে সেচের টাকা দিয়ে যা। দেখি কত বড় বুকের পাঁটা তোদের। টাকা ছাড়া খালের এক ফোঁটা পানিও নড়বে না। ও গরিব মানুষ, এত টাকা কই পাবে? চলুন বাবু, বাড়ির দিকে চলুন। গিন্নিমা রাগ করবে, অনেক দেরি হয়ে গেছে। মহাজন আর আসতে এত দেরি হলো কেন? কি হলো? মাঠের খবর কি? সেচ দিতে পেরেছো? কি হবে বলো সরলা, মহাজন সবার জমিতে সেচের পানি বন্ধ করে দিয়েছে। টাকা না দিলে পানি ছাড়বে না। গ্রামের চাষিদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে কি? এমনিতেই শীতের জন্য ফসলের অবস্থা ভালো নয়, পানি ছাড়া তো সব শেষ। আমি বলি কি, সবাই মিলে মহাজনের পায়ে ধরলে হয় না? কাজ হবে না সরলা, উনি বড্ড কঠোর মেজাজের মানুষ। দেখা যাক কাল কি হয়। সকাল সকাল যাচ্ছ কোথায় শুনি? যেতে হবে মহাজনের ওখানে। গ্রামের সবার পক্ষ থেকে কিছু একটা করতে হবে, কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই সরলা। ওগো, আমি বলছিলাম কি, আমার বালা দুটো লাগবে না। শুধু শুধু ঘরে ফেলে রাখলে কোনো কাজে আসবে না। তুমি বরং মহাজনকে বালা দুটো দিয়ে দাও, তাতে যদি গ্রামের মানুষের কষ্ট একটু লাঘব হয়। এসব কি বলছো সরলা? তোমার হাতের বালা আমি ওই পাষাণকে দিয়ে যাব, তোমার শেষ স্মৃতিটুকু। আরে দিয়ে দাও, তাতে সমস্যা কি? যদি আমার একটু ত্যাগের কারণে সবার মুখে হাসি ফোটে, তবে এই অলংকার সার্থক। সত্যি সরলা, তোমার মতো স্ত্রী পেতে ভাগ্য লাগে। তুমি শুধু আমার না, গ্রামের সবার কথা ভেবেছ। তবে শোনো, আমি শুধু বালা দিয়ে পানি নেব না, ওই মহাজনকেও শায়েস্তা করব। মানুষের বিপদের সুযোগ নেওয়ার ফল তাকে পেতে হবে। কিরে রামু, রাকেশ, তোদের কি শীতে একেবারে অবস্থা খারাপ নাকি রে? তোরা এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? আর বলো না রতনদা, একদিকে সেচের অভাব, অন্যদিকে ঘরে গিন্নির জ্বালা। আজ সকালেই নতুন শাড়ি নিয়ে যা কাণ্ড করলো চাঁদনি, তাতে আমার মনে হচ্ছে এই বাড়িতে আমার আর থাকা হবে না। বলছি, আমাকে যখন মাসে মাসে নতুন শাড়ি কিনে দিতে পারবে না, তখন ঘটা করে আমায় বিয়ে করেছিলে কেন? আজকেই আমার শাড়ি চাই, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। চাঁদনি, বুঝবার চেষ্টা করো। কুয়াশায় ফসল হচ্ছে না, সেচ বন্ধ, টাকা আসবে কোত্থেকে? ছোট মানুষের মতো যে ধরে বসে থাকলে হয়? সে আমি জানি না। এক সপ্তাহে নতুন শাড়ি না পেলে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। রামু ভাই, তুমি তো তাও বেঁচে আছো। আমার মেয়ে পায়রা, সে তো মায়ের চেয়েও এক ধাপ উপরে। দিন দিন মেয়েটা যা ভাড়া বেড়েছে না, তাতে আমার মনে হচ্ছে এদের জ্বালায় আমার বাড়ি ছেড়ে পালাতে হবে। বাবা, ও বাবা, আমার নতুন জামা চাই, দেবে তো? বলো। যদি না দাও, তবে মাকে আরেকটা বিয়ে করি নতুন বাবার কাছ থেকে নেব, বুঝলে? বাপ রে, রাকেশের বউ দেখি রামুর বউয়ের থেকেও এক ধাপ উপরে। এই তো আমাদের প্রতিদিনের সংসারের ঝামেলা, কিন্তু মন খারাপ করলে কি আর পেট ভরবে? রতনদা, তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি বড় কিছু পেয়েছো। তোমার বৌদির সাথে কোনো ঝামেলা হয় না? সব মানুষ একরকম হয় না রে ভাই। এই দেখ, সরলা নিজের বালা দুটো খুলে দিয়েছে আমাদের সবাইকে বাঁচাতে। সোনার বালা? বৌদি সত্যিই দেবী গো। তাই বলি রে, স্ত্রীকে ভালোবাসার সম্মান দিলে বিপদের সময় সেই হয় সবচেয়ে বড় বন্ধু। আজ আমাদের সব স্ত্রীরা যদি সরলার মতো হতো, তবে অভাব আমাদের ছুঁতে পারত না। চল,
দেরি নয়, এবার মহাজনের কাছে। সত্যি রতনদা, বৌদির এই ত্যাগের কথা আমরা কোনোদিন ভুলবো না। চলো আজ ওই মহাজনকে বুঝিয়ে দিই চাষিরাও লড়তে জানে। শোন কানাই, আজ যদি ওই ভিখারির বাচ্চারা টাকা নিয়ে না আসে তবে আর কোনো কথা নয়। সোজা গিয়ে ওদের সবার জমির দলিলগুলো আমার সিন্ধুকে নিয়ে আসবি। আজ ওদের জমি আমি নিলাম করব। ঠিক আছে হুজুর, জমি একবার হাতে এলে ওরা আপনার পায়ের জুতো হয়ে থাকবে। তার আর দরকার হবে না মহাজন মশাই, আমরা এসেছি আপনার দেনা শোধ দিতে। শোধ মানে? তুই আবার টাকা কোথা থেকে পেলি রে রতন? দেখি দেখি কত টাকা এনেছিস? টাকা আনিনি মহাজন, স্বর্ণ এনেছি। অনেক পুরনো আমলের খাঁটি স্বর্ণ। আপনার এই সিন্ধুকে যত টাকা আছে তার চেয়েও বেশি দাম এই স্বর্ণের। তাই নাকি? কই দেখি দেখি, আমার হাতে দে। সাবাস, তবে একটা কথা মনে রাখিস, তোরা যদি সময় মতো টাকা শোধ না করতে পারিস তবে এই সোনা কিন্তু একেবারে আমার হয়ে যাবে। আর মহাজন, আপনিও একটা কথা মনে রাখেন, যদি আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার পর আপনি এই আমানত সময় মতো ফিরিয়ে দিতে না পারেন তাহলে আপনার এই বাক্সের সব টাকা আর জমি কিন্তু আমাদের হয়ে যাবে। কথাটা মনে রাখেন। ঠিক আছে, দেখা যাবে, আগে ফসল ফলিয়ে দেখা। কিরে কানাই, খুব তো মহাজনের চামচাগিরি করিস। আজ বল যে ওই বালা তুই আমাদের এনে দিবি কিনা, নইলে আজ তোকে এই বনেই শেষ করে দেব। যদি তোর জানের মায়া থাকে তো তাহলে স্বীকার কর যে বালা দুটো আমাদেরকে এনে দিবি। ওরে বাপরে, রতনদা, আমায় মেরো না। আমার কচি বউ বাচ্চা বাড়িতে আছে, আমাকে ছেলে দাও। আমি কথা দিচ্ছি, কাল রাতেই মহাজনের ঘর থেকে ওই বালা চুরি করে তোমাদের এনে দেব। দোহাই তোমাদের। ঠিক আছে, কাল রাতে বনের ধারে আসবি বালা নিয়ে, মনে থাকে যেন, না হলে এবার তোর স্ত্রী সন্তানকে আর খুঁজে পাবি না। ও রতনদা। হ্যাঁ রে কানাই, আমরা এখানেই আছি। কাজ হয়েছে? এই নিন আপনাদের সোনার বালা। অনেক কষ্টে মহাজনের সিন্দুক থেকে সরিয়েছি। আমার স্ত্রী আর সন্তানের কাছে আমাকে ফিরে যেতে দিন। দয়া করে আর কোনো ঝামেলা করবেন না। আর একটা কথা, কখনো যেন মহাজন বুঝতে না পারে এই বালা আমি আপনাদের হাতে তুলে দিয়েছি। জানলেও আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। সমস্যা নেই কানাই, তুই একদম নিশ্চিন্তে থাক। আমরা কোনোভাবেই মহাজনকে বুঝতে দেব না যে কাজটা তুই করেছিস। আমরা এমন চাল চালবো যে ও নিজের ছায়া দেখেও ভয় পাবে। তবে কানাই, তুই কিন্তু আমাদের অনেক বড় উপকার করলি। গ্রামের শত শত চাষির দোয়া আজ তোর সাথে আছে। সরলা, আজ তোমার ত্যাগের জন্য পুরো গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। দেখো, সবাই আজ কত ভালো ফসল ফলিয়েছে। তাই নাকি গো? আমি তো খুব খুশি। এখন শুধু ফসলগুলো ঘরে তুলেই মহাজনের টাকাটা শোধ করে দাও, আপদ বিদায় হোক। টাকা তো শোধ করবই সরলা, সেই সাথে ওই শোষক মহাজনের খেলাও আজ শেষ করব। মহাজন মশাই, এই নিন আপনার সুদে আসলে সব টাকা। এবার আমাদের আমানত সেই সোনার বালা দুটো ফিরিয়ে দিন। আর যদি আপনি বালা দুটো ফিরিয়ে দিতে না পারেন তাহলে আপনার কথা অনুযায়ী আপনার সিন্ধুকের সব টাকা পয়সা দলিল আমাদেরকে দিয়ে দেবেন। এত বড় কথা? আমি কি বালা দুটো ফিরিয়ে দিতে পারিনি যে আমাকে এত বড় কথা বলছিস? দুদিন আগেও আমার সেচের পানি ছাড়া তোমাদের ফসল হয়নি, আর আজকে তোমাদের কথা শুনে মনে হচ্ছে সেই দিন পার হয়ে গেছে। কই মহাজন, আপনি আপনার কথা রাখেন। আমি তো বলেছিলেন আমার বালা দুটো ফিরিয়ে দেবেন। এই সব কিছু তোমাদের ষড়যন্ত্র। এই কানাই, বালাজোড়া কোথায় গেল? এখানেই তো ছিল। আমি জানি না হুজুর, আপনি তো রেখেছিলেন।
আপনি রাখার পরেও আমি তো আর কোনো কিছুতে হাত দিই না মহাজন, সেটা আপনি খুব ভালো করেই জানেন। এ কি শুনছি মহাজন, আমাদের আমানত আপনি সিন্ধুকে রাখতে পারেননি? রাতে যখন পারবেন না তখন এতগুলো আমানত কেন নিয়েছিলেন? এই সব তোমাদের ষড়যন্ত্র। এসব কি বলছেন হুজুর? এখন কি এসব বলার সময়? বালাজোড়া তো আপনি নিজ হাতে সিন্ধুকে রেখেছিলেন, আর সিন্ধুকের চাবিও তো আপনার কাছেই থাকে। তাহলে বালাজোড়া কোথায় যাবে? যদি পিঠ বাঁচাতে চান তো বালাজোড়া দিয়ে দেন। থাম, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার আর কোনো কথাই আমরা শুনতে চাই না। আমাদের সোনার বেলায় ফিরিয়ে দিন, না হলে আমরা আপনাকে রক্তচোষা মহাজন হিসেবে জানব। গরিবের সোনা আপনি আত্মসাৎ করছেন। হ্যাঁ হ্যাঁ মহাজন, আপনি তাড়াতাড়ি আমাদের স্বর্ণ ফিরিয়ে দিন, না হলে আমাদের শর্ত অনুযায়ী আপনার এই সিন্ধুকের সব টাকা আর জমির দলিল এখন আমাদের। আমার সাথে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, তোমরা বুঝতে পারছো না। মামু, তোমরা থামো, আমি সব দিয়ে দিচ্ছি। এই নাও সব টাকা, সব দলিল, শুধু আমায় ছেড়ে দাও। খুব তো বড় বড় কথা বলেছিলেন। সামান্য চাষিদের আমানত আপনি রাখতে পারেন না? আপনি কেমন মহাজন? ভালোই ভালোই এখান থেকে চলে যান, না হলে সবার মার কিন্তু আপনার পিঠে পড়বে। সবাই ঠিক কথাই বলছে, আপনি এখান থেকে পালান, না হলে সবাই কিন্তু আপনাকে গণপিটুলি দেবে। মহাজন তার নিজের ভুল স্বীকার করছে, সবাই তাকে ক্ষমা করে দাও। এরপর থেকে যখন যার প্রয়োজন সেচের পাম্প থেকে পানি নিয়ে জমিতে দিতে পারবে। কিরে বিমল, এটা তোর বাবা না জুতা সেলাই করছে? না মানে ইয়ে ও, তোর পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বাবার কাজই করবি। মুচির ছেলে তো মুচি হবে রে। আজ সারাদিনে কয়টা কাজ পেয়েছো? এই 4খানা জুতা, বড় জোর 20 টাকা হবে। আজও ঘরে আলু ভাজি আর ভাত। আমরা না হয় বড় মানুষ, কিন্তু ছেলে মেয়ে দুটো, ওদেরকে যদি একটু ভালো কিছু খেতে দিতে না পারি তবে সে ঘরটার মধ্যে একদম ভাল লাগে না। গরম ভাত আর আলু ভাজি থাকলেই হয় মালতী, পেট তো ভরে। ছেলে মেয়ের কথা কি আর আমি চিন্তা করি না? কিন্তু কি করব বলো, আজকাল মানুষ জুতা সেলাই করা বাদই দিয়ে দিয়েছে। সবাই একটু পুরাতন হলে জুতা বাদ দিয়ে নতুন জুতা কেনে। বাবা, দাদা তো স্কুলে যায়, কিন্তু আমি তো চাই না। আমারও পড়তে খুব ইচ্ছে করে বাবা। মারে, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে কি আর তোর বলা লাগতো? আমার 2টি ছেলে মেয়ে, তোদের ওপরে আমার সমান ভালোবাসা। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই রে মা। তোর দাদাকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন আমার কামাই রোজগার একটু ভালো ছিল, আর এখন যে অবস্থা, তাতে করে বাড়িতে 3 বেলা খাবারই জোটে না। তোকে কিভাবে স্কুলে পড়াবো রে মা, বল? আমি জানি বাবা, তুমি আমাদের অনেক ভালোবাসো, কিন্তু যখন পাড়ার ছেলে মেয়েরা স্কুলে যায় তখন আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তাই বললাম, তুমি কিছু মনে করো না বাবা, আমি আর বলবো না। জানি রে মা, তুই তো আমার সোনা মেয়ে। এতটুকু বয়সে তুই জীবন সম্পর্কে বুঝে গেছিস। মানুষ অভাবে থাকলে জীবন চিনতে পায়। মন খারাপ করিস না মা, আমি তো সব সময় চেষ্টা করি। আমার যদি অবস্থা ভালো হয় আমি তোকে নিশ্চয়ই স্কুলে পড়াবো রে, নিশ্চয়ই স্কুলে পড়াবো। বাবা, আজ শিক্ষক বলেছেন আমি ভালো পড়েছি, কিন্তু আমার কাপড় ছেঁড়া আর পুরাতন দেখে নতুন জামা পরে যেতে বলেছে। আমার একটু লজ্জা লেগেছে বাবা। লেখাপড়া শিখে আগে মানুষ হলে বাবা, গায়ের পোশাকটা বড় কথা না। তাছাড়া পোশাক কেনার সামর্থ্য থাকলে আমি কি তোকে ছেঁড়া পোশাকে কখনো স্কুলে যেতে দিতাম?
এখন আমার যে অবস্থা, তাতে করে তোর স্কুলটা চালানোই আমার জন্য দায় হয়ে গেছে রে। আমি তো বলি তোমাকে, তুমি তো আমার কোনো কথা শুনতে চাও না। সারাদিন নিজে কষ্ট করো, এদিকে সংসারও চলে না। ছেলেটা যতটুকু বড় হয়েছে, সে কোনো কাজেও তো ওকে লাগানো যায়, তাও তো সংসারে 3 বেলা খেয়ে বাঁচা। আলু ভাজি ভালো না লাগতো, যদি মাছ মাংস খেতে ভালো লাগতো, তাহলে কি তুই সুখী হতে পারতিস বল? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে বাবা। ভালো কথা দিয়ে তো আর পেট ভরবে না। এমন ভালো কথা ছেলে মেয়েকে শুনিয়ে আর কতদিন চলবে? ওরা তো বড় হচ্ছে, ওদের কখন? আমিও তো বুঝতে পারছি না, কাল তো সুস্থ ছিলাম, আজ শরীরটা খুব দুর্বল লাগছে। কি একটা বিপদ বলো, এমনিতেই ঘরে চাল নেই। ভাবলাম আজ কাজ করে ফেরার সময় তুমি কিছু চাল আর তরকারি কিনে আনবে। এভাবে অসুস্থ হয়ে থাকলে কিভাবে হবে? মালতী, তুমি আজকের দিনটা মা, আমি তাহলে বাবার মাথায় জল ঢেলে দিই? না রে মা, মাথায় জল দিতে হবে না, লাগলে আমি বলবো রে মা, বলবো আমি তোকে। পুতুল, তুই আমার সাথে আয়, আমাকে একটু সাহায্য কর মা। কি করতে হবে বলো মা? বুলটুদির পুকুর পাড়ে সেদিন কিছু হেলেন্সা শাক দেখেছিলাম, শাকগুলো তুলে নিয়ে আয় মা। আজ আলু ভর্তা আর শাক ভাজি করব। তোকে কি খেতে দেব? একেবারে কিছু না খেয়ে স্কুলে গেলে খিদে লেগে যায় মা। আচ্ছা দাঁড়া, অল্প কটা চিড়ে আছে, ওটা মরিচ দিয়ে খেয়ে যা, আমি ধুয়ে দিচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে মা, যা আছে তাড়াতাড়ি দাও। এ কি বাবা, তুমি আজকে সকালে যে শুয়ে আছো? অনেক আগেই তো উঠে পড়ো, আজ কাজে যাবে না? না রে, আজ শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছে। তুই যা, কিছু খেয়ে নে, তাড়াতাড়ি স্কুলে যা। এত অভাবের মাঝেও তোর স্কুলটা চলছে, কতদিন চালাতে পারবো জানি না রে। বাবা, আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করি, তাই আমাকে স্যারেরা অনেক ছাড় দেয়। হ্যাঁ রে বাবা, আমি তো চাই তুই লেখাপড়া শিখে অনেক বড় হ, একটা বড় চাকরি করবি,
তখন আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। তোকে নিয়ে আমার বড্ড আশা রে বাবা। ঠিক আছে বাবা, আমি তোমার সকল আশা পূরণ করার চেষ্টা করব বাবা। দেখো তুমি। কি গো, তুমি কি বেরুচ্ছ? তা শরীরটা ঠিক হয়েছে তোমার? এখনো দুর্বল লাগছে, গায়ে হালকা জ্বর আছে। তবু কি করা যাবে বলো? কাল কাজে যাইনি, আজকে তো যেতেই হবে। হ্যাঁ, গরিব মানুষের রোগ ব্যাধি হলেও বিশ্রাম নেবার কোনো সুযোগ নেই। পেটের দায়ে ঠিক বাইরে যেতে হয়। হ্যাঁ মালতী, তুমি ঠিকই বলেছ। আচ্ছা শোনো, খুব বেশি দূরে যেও না, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন? জুতা সেলাই হবে, জুতা ছেঁড়া জুতা সেলাই, জুতা সেলাই। কিরে নিতাই, আজকাল তোকে যে কম দেখা যায়, ব্যাপার কি? কাজের খোঁজে একটু দূরে যেতে হয় ভাই। এই কাজ করে আর কতই বা কি হয় রে? পরিবারে ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলছিস? যা জোটে তাই খাই, কি আর করব? এ কাজ ছেড়ে দিতে পারিস না? অন্য কাজ তো করতে পারিস নাকি? না গো দাদা, আমার বাপ দাদার আমলের কাজ এটা, ছেড়ে অন্য কি কাজ করব? এখন এসব চলে না, বুঝেছিস? দিন বদলে গেছে। সেলাই করে কেউ এখন আর জুতা পরে না রে, বুঝলি? দেখুন তো, এটা কি ঠিক হবে কিনা, না হলে নতুনটাই কিনতে হবে। হ্যাঁ দিদি, ঠিক হবে। আমি সেলাই করে দিচ্ছি, যত্ন করে পরবেন, অনেক দিন টিকবে। ওই যে দেখ রে, আইতাছে গ্রামের জুতার ডাক্তার। জুতার ডাক্তার আবার? মুসি 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 গা। কাজ কখনো ছোট হয় না। কাজ করে মানুষ পেটের ক্ষুধা মেটায়, তাই কোনো কাজকে ছোট করে দেখতে নেই। ছোট কাজ। এসব কথায় কান দেবে না, মনে রাখবে আমি চুরি করছি না, কষ্ট করে রোজগার করছি। সেটা তো আমি জানি, কিন্তু আমাকে কেউ অপমানজনক কথা বললে আমার খুব খারাপ লাগে। সারা পৃথিবীর কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। শুধু তোমরা যদি আমাকে বোঝো, আমার পাশে থাকো, তাহলে আমার আর কোনো দুঃখ নেই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। সন্ধ্যা নেমে এলো, এখনো খেলছে কেন? এখনই চলে আসবি বাবা, তুমি চিন্তা করো না। মা তোমার খাবার দিচ্ছে, যাও। জানো বাবা, আজ আমি শাক তুলে এনেছি। মা ওটাই রান্না করেছি, গরম ভাতের সাথে আলু ভাজি আর শাক ভাজি। অনেক মজা লাগবে খেতে। হ্যাঁ রে মা, খাবো, চল।
কিরে বিমল, এটা তোর বাবা না? জুতা সেলাই করছে? না মানে ইয়ে ও, তোর পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বাবার কাজই করবি। মুচির ছেলে তো মুচি হবে রে। বিমল, তোর মনটা আজ এত খারাপ হয়ে আছে যে? আজ কি পড়া পারিসনি? কিছু না, যাও তো মা। কিরে বাবা, তোর মায়ের ওপর এমন রাগ করছিস কেন? কি হয়েছে? বাবা, তুমি কি এই কাজটা ছাড়তে পারো না? হঠাৎ এমন কথা কেন বলছিস? কি হয়েছে? লোকে হাসে, বন্ধুরা বলে মুচির ছেলে। আমার আর মুখ দেখাতে ইচ্ছে করে না। এ লেখাপড়া করে কি হবে? আমাকে কেউ কখনো মূল্য দেবে না তোমার জন্য। এই কাজ করেই তো আমি তোকে পড়াচ্ছি রে। ছোটবেলা থেকেই মানুষ করেছি, এখন তোর আমার কাজের জন্য লজ্জা লাগছে, তাই না? না বাবা, কি করছো আর না করছো সেসব কথা আমি এখন শুনতে চাই না। তোমার এই কাজে আমার সম্মান থাকে না। আমি তোদের কাজ করে খাওয়াচ্ছি, চুরি করে তো খাওয়াচ্ছি না। কোনো কাজকে ছোট করে দেখতে নেই, জানিস না? লেখাপড়া করে কি শিখছিস তুই? আমি আর কাল থেকে স্কুলে যাব না। বিমল, বাবার সঙ্গে এমন ভাবে কেন কথা বলছিস? পুতুলকে না পড়িয়ে তোর বাবা তোকে পড়াচ্ছে। তার মনে অনেক স্বপ্ন, তুই বড় হয়ে চাকরি করবি, আর তুই কিনা বাবার কাজকে ছোট করে দেখছিস। তোমরা কিছুই বোঝো না। তোমাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তুমি ছেলেটার কথায় কিছু মনে করো না। ও তো এখনো ছোট মানুষ, ও এসব বোঝে না। হ্যাঁ মালতী, আমিও বুঝতে পারছি ও এমন কথা না বুঝেই বলেছে। যদি বুঝতো আমার কষ্ট আর পরিশ্রমের দাম, তাহলে কখনো এভাবে কথা বলতে পারতো না। বিমল, এত ভোরে উঠে কি করছিস? আমি চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছিস তুই? আমি শহরে যাচ্ছি মা। শহরে? শহরে কেন যাবি? কার কাছে যাবি তুই? আমি আর এখানে থাকতে পারছি না। সবাই বাবার কাজ নিয়ে কথা বলে। আমি শহরে গিয়ে নিজের মতো কিছু করব। তুই কি পাগল হয়ে গেছিস? তুই শহরের কিছু চিনিস না, জানিস না? শহরে গিয়ে কোথায় থাকবি, কি করবি? কি হয়েছে? কিরে বিমল, কোথায় যাচ্ছিস তুই? কেন শহরে যাবি? আমাকে তো একবারও বললি না। বললে কি হতো? আমি শহরে গিয়ে কোনো একটা কাজ করব। তুই জানিস না জীবন কত কঠিন রে বাইরে। তোকে এত কষ্ট করে লেখাপড়া করাই, পড়াশোনা বাদ দিয়ে দিবি? যত কষ্টই হোক আমি মানিয়ে নেব। আর পড়াশোনা আর আমি করতে চাই না। পড়াশোনা করে কি হবে যদি পেটে ভালো খাবার না জোটে? তার থেকে একটা কাজ খুঁজে বের করব, ওটাই ভালো। বাবারে, এমন করে কেন চলে যাবি? দাদা, তুই কোথায় যাচ্ছিস? শহরে। কেন দাদা? তুই ছুটে গেলে বাবা মা যে খুব কষ্ট পাবে। কষ্ট পেলেও কিছু করার নেই রে। তাছাড়া তুই তো আছিস। আমি যাই। বাবা,
তুমি দাদাকে আটকালে না? কেউ যেতে চাইলে তাকে আর আটকানো যায় না রে মা। ছেলেটাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে কি হলো? ও তো আমাদের দুঃখই বুঝলো না। দুঃখ করো না মালতী, আমরা ওকে বেঁধে রাখতে পারবো না। তার চেয়ে বরং ও বাইরের দুনিয়া দেখে আসুক, কত কঠিন দুনিয়া। ছেলেটা শহরের পথ চেনে না, কোথায় যাবে কি করবে কে জানে। হায় সৃষ্টিকর্তা, গরিবের ক্ষুধা তুমি কেন দিলে? ক্ষুধা না থাকলে তো আর কোনো সমস্যাই ছিল না। মালতী, এত ভেবো না, শান্ত হও। আমি বেরোচ্ছি মালতী। আজকে তুমি কাজ করতে পারবে? তোমার মনের অবস্থা যে কি চলছে তা তো আমি খুব ভালোই জানি। মনে যাই হোক, কাজ তো করতেই হবে। তুমি ভেবো না, তুমি আর এত চিন্তা করে বসে থেকো না। সৃষ্টিকর্তা যা ভেবে রেখেছেন তাই হবে। বাবা, আজ আমি হাট পর্যন্ত তোমার সঙ্গে যাব। না রে মা, তোর রোদে কষ্ট হবে। তাছাড়া তুই তোর মায়ের সাথে থাক, তোর মায়ের মনটা ভালো না রে। আচ্ছা বাবা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মা। কি নিতাই, শুনলাম তোমার ছেলে নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। মুচির ছেলে আর কত দূরই বা যাবে? শেষমেশ ঘরে ঠিকই ফিরে আসবে আর মুচি হবে। আমার ছেলে পড়াশোনা জানে, সে অন্য কোনো কাজ করতে পারবে। তুমি তো তোমার বাপ দাদার কাজই করছ। তোমার ছেলে যতই পড়ুক না কেন, সে অন্য কি বাই করবে? তোমার কাজই করবে শেষ পর্যন্ত। আমি আমার বাপ দাদার কাজ করি কারণ আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি কষ্ট করে আমার সন্তানকে পড়িয়েছি। সে অন্য কাজ ইচ্ছা করলে ঠিকই করতে পারবে। একটু জল খেয়ে নাও বাবা, রোদে হেঁটে এসেছো, গলাটা শুকিয়ে গেছে তো। মারে, আমাদের প্রতি তোর কত মায়া, কিন্তু তোর দাদাটার আমাদের ওপরে মায়া হলো না রে। বাবা মার ভালোবাসাও বুঝলো না। চিন্তা করো না বাবা, সবাই একসময় সবকিছু বুঝছে না। দেখবে ও যখন বুঝবে তখন ঠিক বেরিয়ে আসবে। তোর মা কোথায় রে পুতুল? মা একটু পাশের বাড়ি গেছে, কাকিমার ওখান থেকে কিছু শাক আনতে। এখনই ফিরবি বাবা। কি গো, তুমি কখন এলে? এই তো এখনই। জানো তো, লোকজন আজও নানান কথা বলছে। তুমি ছোট কাজ করো বলে আমাদের ছেলে চলে গেছে, এমন সব কথা বলছে। আমাকেও বলে মালতী, ওদের কথায় কান দিলে বাঁচা যায় না। তুমি পরিশ্রম করছো, আবার মানুষের কটু কথাও সহ্য করছো। বাবা হয়ে জন্মালে সহ্য করতেই হয়। বাবা, তুমি দুঃখ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, তোর মতন মেয়ে যার পাশে আছে সে কি কখনো ভেঙে পড়তে পারে? দাদা, একটা কাজ দেবেন দাদা? কি অভিজ্ঞতা আছে তোমার? আগে কোথাও কাজ করেছো? না, আমি তো শহরে নতুন। তাহলে সময় নষ্ট করো না, কাজ পাওয়া এত সহজ নয় বাবু। যাও যাও যাও। গ্রাম থেকে এসেছিস বুঝি? এখানে সবাই কাজ চায়, কেউ কাজ দিতে চায় না। আজ সারাদিন পেটে কিছু পড়েনি, ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে না খেয়ে দিন কাটালাম। বাড়িতে কখনো আমাকে না খেয়ে থাকতে হয়নি। বাবা যত কষ্টই হোক আমাকে খাইয়েছে।
নতুন নাকি? হ্যাঁ। এ শহর কাউকে ছাড় দেয় না। জীবন চালাতে হলে শহরে কঠোর শ্রম করে টিকে থাকতে হয়। তোর বাবা কি করে? জুতা সেলাই করে। ভালো কাজ, সৎ কাজ। আমি সেই কাজকেই ছোট ভেবেছিলাম। কাজ কখনো ছোট হয় না রে বাবা। মানুষ ছোট হতে পারে। তুই এখন যে কাজটা করছিস, এই কাজটা যারা ধনী তাদের কাছে ছোট, কিন্তু তোর কাছে রক্ত ভেজা ঘামের মূল্য, বুঝেছিস? হ্যাঁ কাকা, আমি এখন বুঝতে পারছি পরিশ্রম করে টাকা কামাই করা কতটা কঠিন। বাবা কতটা কষ্ট করে সারাদিন রোদে পড়ে সংসার চালিয়েছে, আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। কিন্তু আমি কিনা সেই বাবাকে অপমান করে ভুল বুঝছি? আমি ভেবেছিলাম শহর আমাকে সম্মান দেবে। বাবা বলেছিল, বিমল, কাজ কখনো ছোট হয় না। সৎ পথে থেকে ইনকাম করতে পারলে সেটা অনেক সম্মানের। মা বলেছিল, বাবার সঙ্গে এমনভাবে কথা বলিস না। বুকের ভেতর মোচড় দিল। মা, আমি তোমাদের কষ্ট দিয়েছি। তুই আসলেই অনেক বড় মনের মানুষ পুতুল। ছোট হয়েও তুই আমার থেকে মা বাবার কষ্ট বেশি বুঝতে পেরেছিস, বেশি ভালোবাসতে পেরেছিস। আর নয় পালিয়ে বেড়ানো। আমি তোমাদের কাছে ফিরে আসব। বাবা, আমি বাড়ি ফিরব, তোমাদের কাছে ক্ষমা চাইব। বাবা, মা, কোথায় তোমরা? দেখো, দাদা ফিরে এসেছি। তুই এসেছিস বাবা? এতদিন পর মায়ের কথা মনে পড়লো। হ্যাঁ মা, তোমাদের ছেলে আবার তোমাদের কাছে ফিরে এসেছে। আমি ভুল করেছিলাম মা। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিমল, বাবা, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তোমার কাজকে ছোট মনে করেছি। বিমল, আমি জানতাম বাস্তবতার মুখোমুখি হলে তুই ঠিক বুঝতে পারবি কোনো কাজই ছোট নয়। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। আমি আর কখনো তোমার সম্মানকে ছোট ভাববো না বাবা, কখনো না। তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট রে বাবা। আমি জানতাম দাদা, তুই নিশ্চয়ই ফিরে আসবি। হ্যাঁ পুতুল, আমি বুঝেছি বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তুই অনেক আগেই বুঝেছিস রে বোন, কিন্তু আমার বুঝতে দেরি হয়ে গেল। আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। অভাব থাকলেও সুখী আমরা। আর কখনো একে অপরকে ছোট ভাববো না। হ্যাঁ, এই সংসারে আর কোনো মান অভিমান নয়, ভালোবাসা থাকলেই সবকিছু সুন্দর হবে। বাবা, এবার আমাদের ঘর আবার ভরে উঠলো। সব দুঃখ পেছনে ফেলে আমরা সুখে থাকবো। হ্যাঁ পুতুল, এবার আমরা একসাথে, আর কোনো লজ্জা নয়, গর্বের সঙ্গে দিন কাটাবো। আর আমি তোমার আশা পূরণ করব। বাবা, যেভাবেই হোক আমি পড়াশোনাটা চালিয়ে যাব। তুমি আমাকে নিয়ে যাই স্বপ্ন দেখো না কেন, তোমার সেই স্বপ্ন আমি পূরণ করব। মা, কতদিন তোমার হাতের আলু ভাজা আর গরম ভাত খাই না। আজ আলু ভাজা করবে?
ঠিক আছে বাবা, আজ আলু ভাজা করব আর শুটকি ভর্তা করব সাথে। জানো মা, শহরে কত জায়গায় খাবার খেয়েছি, কিন্তু তোমার হাতের এই গরম ভাত আর আলু ভাজার স্বাদ কোথাও পাইনি গো মা। নিজের পরিবার আর বাবা মার মতন ভালোবাসা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না রে বাবা। বাবা মা সন্তানকে সবটুকু দিয়ে ভালোবাসে। নিজে যতই কষ্ট করুক না কেন, সন্তানের মুখে হাসি দেখতে চায়। হ্যাঁ বাবা, আমি শহরে গিয়ে কঠিন বাস্তবতা বুঝেছি। প্রতিটি কাজের সম্মান আছে বাবা। আমি বলেছিলাম না বাবা, দাদা সব বুঝতে পারবি। হ্যাঁ, সন্তানরা বাবা মার কষ্ট বুঝলেই বাবা মায়ের মনে শান্তি। কই রে বিমল, পুতুল, আয় সবাই খেতে আয়। কই গো, সবাই একসাথে বসো। এই যে বাবা, গরম ভাত আলু ভাজা তৃপ্তি করে খা। সৎ পথে থেকে রোজগার সামান্য হলেও আলু ভাজা ভাতও অনেক তৃপ্তির খাবার। তুমি একদম ঠিক কথা বলেছ বাবা। তাই তো আমার প্রতিদিন আলু ভাজা ভাত খেতে কোনো খারাপ লাগে না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।